রাস্তার মোড়ে বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল ঈশান। এর মাঝে হঠাৎ করে কোথা থেকে মিম এসে ওর সামনে দাঁড়ালো। ঈশান কিছু বুঝে ওঠার আগেই মিম ওর গালে একটা থাপ্পড় মেরে দেয় আর বেশ রাগী কণ্ঠে বলতে শুরু করে। এই তোর কাজ? এই তুই ভালোবাসিস আমায়? তুই নাকি আমার জন্য একটা জবের চেষ্টা করছিস, আর তুই এখানে দাঁড়িয়ে এইভাবে রাস্তার শিয়াল কুকুরের মতো আড্ডা দিচ্ছিস? এই তুই জানিস আমার তোকে নিয়ে কতটা চিন্তা হয়, আর তুই সেটা বোঝারই চেষ্টা করিস না। আসলে কি বলতো, তোর সাথে রিলেশনে যাওয়াটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, যার খেসারত আমাকে এখনো দিতে হচ্ছে। এর মাঝে মিমের ফ্রেন্ডগুলো এসে ওর পাশে দাঁড়ালো। ঈশান মাথা নিচু করে আছে। ওর বন্ধু মেহেদি কিছু বলতে গেলে ঈশান তখন ওকে হাত দিয়ে আটকে দিল। মিম আবারও বলতে লাগলো। তোর লজ্জা করে না এরকম নাটক করতে? তুই আমায় ভালোবাসিস না, আমাকে তোর লাইফে পেতে চাস না তুই, তাহলে এরকম নাটক কেন করছিস? তোকে বলেছি জোর করে আমি তোর লাইফে থাকতে চাই, এসেছি আমি। তুই সব সময় আমায় কষ্ট দিস। আসলে কি বলতো, জীবনের সবচেয়ে বেশি বড় ভুলটা করেছি কি, তোকে ভালোবেসে, জানিস? তোকে ভালোবাসার মতো পাপ আমি দ্বিতীয়টা আর করিনি। আমার বান্ধবীরা ঠিকই বলে তুই আমার যোগ্যই নোস, নইলে তুই আমার সব কথাকে এমন উপহাসের মতো উড়িয়ে দিতি না। আমি তোকে বারবার বলেছি তুই আমার সাথে কোনো রকম মজা করবি না, আমায় এড়িয়ে যাওয়ার চেষ্টা করবি না, তুই বারবার সেটাই করিস। ঈশান কোনো কথা বলছে না, মাথা নিচু করে আছে। মেহেদি বারবার কিছু বলতে চাইছে আর ঈশান ওর হাত ধরে ওকে আটকে দিচ্ছে। ঈশান কথা বলছে না দেখে মিম আবারও বলতে লাগলো। আসলে আমি কি ভেবেছিলাম বলতো, তোর মতো একটা গরিব ছেলেকে ভালোবাসবো, যার মনটা অনেক সুন্দর হবে, যার মনে সব সময় আমি থাকবো, সে শুধু আমায় ভালোবাসবে আর আমি তাকে। কিন্তু তুই তো আমায় ভালোবাসিস না, উল্টো সব সময় কষ্ট দিস তুই আমায়। আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল তোর মতো একটা ছেলেকে পছন্দ করা, কিন্তু কেউ কি করব বল? আমি কি জানতাম তুই এরকম একটা বাজে স্বভাবের? তুই একটা বার চেষ্টাও করিস না আমাকে নিজের লাইফে জড়িয়ে নেয়ার। আসলে আমার বান্ধবীরা ঠিকই বলে তোর মধ্যে কোনো কাণ্ডজ্ঞান নেই। তুই আমাকে মিথ্যে বলে এখানে এসে এদের সাথে আড্ডা দিচ্ছিস। তুই বলিস তুই চাকরি ইন্টারভিউ দিতে আসিস, এই তার নমুনা। আমার না ভাবতেই অবাক লাগছে যে তুই আমাকে এরকম ভাবে মিথ্যে বলিস। আমার বান্ধবীরা ঠিকই বলে আসলে ছোট লোক সবসময় ছোট লোকই হয়, তাদের কোনো কাণ্ডজ্ঞান থাকে না। আমি তোর জন্য কারোর সামনে মুখ দেখাতে পারি না, তোকে নিয়ে কোথাও দাঁড়াতে পারি না আমি, কারণ কি জানিস? কারণ তোর কোনো অ্যাবিলিটি নেই আমার পাশে দাঁড়ানোর মতো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি ছোট লোক, আমার কোনো যোগ্যতা নেই তোমার পাশে দাঁড়ানোর। সেজন্য আমি তোমার সাথে রিলেশনে যত দূরে থাক, তোমার সামনেও যেতাম না। কিন্তু তুমি সেটা বুঝতে চাওনি, তখন তুমি বুঝতে পারোনি আমার মতো একটা ছোট লোকের সাথে তুমি থাকতে পারবে না, তুমি আমার সাথে মানিয়ে নিতে পারবে না। তাহলে এখন কেন এসব কথা বলছো? হ্যাঁ, ঈশান কথাগুলো বলে শেষ করতে পারল না। তার আগে আবারও ঠাস ঠাস করে ওর গালে দুইটা থাপ্পড় মেরে বসলো মিম। বলতে লাগলো। তোর লজ্জা করে না এরকম কথা বলতে? একে তো অন্যায় করেছিস, তার উপর আবার এরকম কথা বলছিস। আসলে তোর সাথে কথা বলাটাই ভুল হয়েছে আমার। তোরা সব ছেলেরাই খারাপ, আর তুই তার থেকেও বেশি খারাপ। শোন, এরপর না তুই আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না। আজকে থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক থাকবে না, এক্ষুনি তোর সাথে আমার ব্রেকআপ। আমি অন্য কাউকে নিজের লাইফ পার্টনার করে নিব, তাও তোর মতো ছোট লোককে না। মিম কথাগুলো বলে হন হন করে সেখান থেকে চলে গেল। আর ঈশান মিমের চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। এবার মেহেদি এসে ওর কাঁধের উপর হাত রেখে বলল। তুই মিমকে ভালোবাসিস, তাহলে আটকালি না কেন? নিজে আটকাবি না ভালো কথা, আমাকে বলতে দিলি না কেন? ভালোবাসে, তা যেতে দিয়েছে। আচ্ছা বল, কাউকে কি কখন আটকে রাখা যায়? যায় না, তাই না? কাউকে আটকে রাখা গেলেও তার মনটাকে আটকে রাখা যায় না। তেমনভাবে আমি কখনোই পারবো না মিমকে আমার কাছে আটকে রাখতে। আমার কোনো যোগ্যতা নেই ওকে আটকানোর। ও তো ঠিকই বলেছে, আমার কোনো অ্যাবিলিটি নেই ওর পাশে দাঁড়ানোর। ও আমাকে নিয়ে কোথাও যেতেও পারবে না, না ওর বান্ধবীদের কখনো বলতে পারবে আমাকে নিয়ে, না সমাজের কাছে মাথা উঁচু করে বাঁচতে পারবে। সব সময় সবার কাছে ওকে ছোট হতে হবে আমার জন্য। জানিস তো, আমি ওর একটা কথা আজ অব্দি রাখতে পারিনি, একটা চকলেট পর্যন্ত ওকে গিফট করতে পারিনি। আমার অবস্থাটা এমন, তার উপরও সবসময় বলতো আমাকে একটা জবের ব্যবস্থা করতে। কিন্তু তুই তো জানিস, আজকে 6টা বছর যাবৎ আমি জবের চেষ্টা করছি, তারপরও সেটা পাওয়া হয়ে উঠছে না। আমাদের মতো ফ্যামিলির ছেলেদের না সমাজে মাথা উঁচু করে বাঁচাটাই অন্যায়। ছাড়ো সব কথা।
তারপর তো তুই ওকে ভালোবাসিস। ওকে ছাড়া বাকিটা জীবন থাকবি কি করে? তুই একটা জবের চেষ্টা কর না বন্ধু। যাক, যাক না চলে। বললাম তো, থাকতে পারবে না আমার সাথে মিম। এমন হয় কষ্ট হবে, তারপরও সেটা সহ্য করে নিতে পারবো। কিন্তু সারা জীবন এসব কথা আমি শুনতে পারবো না। ও ঠিকই বলেছে, আমি ছোট লোক, আর ছোট লোকদের ভালোবাসার কোনো যোগ্যতা থাকে না রে দোস্ত। ঈশান কথাগুলো বলে সেখান থেকে হাঁটা ধরল। মেহেদি ফ্যাল করে ওর দিকে তাকিয়ে রইল। ঈশান গ্রামের একটা নিম্নবিত্ত ফ্যামিলির ছেলে। পড়ালেখার জন্য আব্বু আম্মুকে নিয়ে শহরে আসছিল। আব্বু সামান্য একজন দিনমজুর, তাই ঈশানের পড়ালেখার খরচটা চালাতে গিয়ে হিমশিম খেতে হয়। তারপরও ঈশান সবটা মেনে নিয়েছে, তাই অনেকগুলো টিউশনি করায়। টিউশনি করিয়ে সেখান থেকে যা পায় তা দিয়ে মোটামুটি চলে যায়। 6টা মাস যাবৎ মিমের সাথে ঈশানের রিলেশন চলছে। ওদের রিলেশন শুরু হওয়ার আরও 6টা মাস আগে থেকে মিম ওর পিছনে ঘুরছে, কিন্তু ঈশান ওকে বারবার বারণ করেছিল এই পাগলামিটা না করতে। কারণ ঈশান জানতো ধনী গরিবের রিলেশন হওয়াটা কখনোই সম্ভব না। কিন্তু মিমের পাগলামির কাছে ঈশানকে বারবার হার মানতে হয়। তারপর একটা সময় ওকে ভালোবাসতে বাধ্য হয়। ঈশান মিমকে ভালোবাসলেও সেটা বেশি প্রকাশ করে না। মিম নিজের মতো করে সেটা প্রকাশ করার চেষ্টা করত। অন্যদিকে ঈশান জানতো মিম ওর সাথে কখনোই থাকতে পারবে না, আর না হ্যাপি হতে পারবে। ঈশান জানে একটা সময় এমনটা হতোই, তাই আর মিমকে আটকানোর চেষ্টাও করেনি। ঈশান নিজেই চাইতো মিম ওর থেকে দূরে গিয়ে ভালো থাক, আর আজকে হয়তো সেটাই হয়েছে। তো ঈশান বাসায় গিয়ে বিছানায় গা এলিয়ে দেয়, তখন আম্মু এসে ওর পাশে বসে ওর কপালের উপর হাত রেখে বলে, আব্বু, শরীরটা খারাপ লাগছে তোর? না, এমনিতে। আমাদের বল কি হয়েছে? মিমের সাথে কিছু হয়েছে আব্বু? না আম্মু, তেমন কিছু না। আব্বু রে, আমি তো তোর কিছু হলে সেটা বুঝতে পারি, কারণ আমি তোর মা, আর মায়েরা সবসময় সন্তানদের মনের অবস্থা বুঝতে পারে। আম্মু, মিম বলল আমার সাথে নাকি রিলেশন রাখতে পারবে না। আমি বরাবরই জানতাম ও কখন আমার সাথে থাকতে পারবে না, কিন্তু তখন ওর জেদের কাছে হার মানতে হয়েছিল। একটা কথা কি জানো তো আম্মু, আমাদের মতো গরিবের না ভালোবাসাটা প্রকাশ করতে নেই। প্রকাশ করলেই না সেটা সবার কাছে অনেক তুচ্ছ হয়ে যায়। আর আজকে সেটাই হয়েছে। আমি চাইতাম মিম আমার লাইফ থেকে দূরে সরে যায়, আর সেটাই হয়েছে। কিন্তু যাবার সময় ওর বলা একটা কথা আমার খুব খারাপ লেগেছে। জানো তো আম্মু, বারবার ও আমাকে মনে করে দিয়েছে আমি ছোট লোক। মন খারাপ করো না। আমি তো বলেছিলাম কোনো বড়লোকের মেয়ের সাথে তুমি রিলেশনে যেও না, কিন্তু কি করবে বলো, আমাদের কপালে তো সব কিছু লেখা থাকে। উপরওয়ালা যেটা চায় সেটাই সবসময় হয়। না আম্মু, আমি এসব নিয়ে মন খারাপ করি না। তুমি আমার কথা চিন্তা করো না। তুমি আমার কথা চিন্তা করো না তো। কয়েকদিন গেলে এমনিতেই সব ঠিক হয়ে যাবে। আর আমি তো নিজেই চাইতাম ও যেন আমার লাইফ থেকে সরে যায়। আজকে 6টা মাস যাবত ও আমাকে একটা চাকরির ব্যবস্থা করতে বলেছে, আর আমি সেটা জোগাড় করতে পারিনি, আর কখনো করতে পারবো বলে মনে হয় না। তুমি এসব নিয়ে টেনশন করো না তো। কোনো না কোনোভাবে জীবনটা ঠিকই চলে যাবে। এই ঘটনার পর ঈশান বেশ কিছুদিন আর কলেজ গেল না। তাতে যেন মিম আর ওকে দেখতে না পায়। আর তাতে মিম হয়তো ওর কাছে গিয়ে মাপ চাইবে, কিংবা ওর সাথে রিলেশনটা ঠিক করার চেষ্টা করবে, যেটা ঈশান নিজেই চায় না। কিন্তু মিম এতই বেশি রেগে গিয়েছিল, আর ওর বান্ধবীরা ওকে এতটাই উস্কে দিয়েছিল, যার কারণে মিম সত্যি সত্যি ঈশানের সাথে ব্রেকআপ করে দিয়েছে। ঈশান ভেবেছিল মিম হয়তো ওকে মেসেজ কিংবা কল করবে, কিন্তু না, সেটা আর হয় না। এমন করে 15টা দিন কেটে গেছে। অন্যদিকে মিম এখন স্বাধীনভাবে চলতে পারছে। ওর মনে হয় ও মুক্ত স্বাধীন পাখি, কিন্তু মাঝে মধ্যে ঈশানের কথাগুলো মনে পড়লে বেশ খারাপ লাগে। শত হলেও একটা সময় ছেলেটাকে ভালোবাসতো, হয়তো সেজন্যই। তো একটা মাস ঈশান আর কলেজেই যায়নি, যাতে মিমের সাথে অন্তত দেখা না হয়। 1 মাস পর ওদের পরীক্ষার ডেট দিলে মেহেদি বিষয়টা ঈশানকে জানায়। ঈশান জানায় পরীক্ষার সময় ঠিক চলে যাবে, কিন্তু ঈশান পরীক্ষার ফিসটা দিতে পারছিল না, বেশ হিমশিম খেতে হচ্ছিল। মেহেদি বিষয়টা জানতে পেরে ওর সব টাকা পরিশোধ করে দেয়। ঈশান সব জানার পরে এসে ওকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করে। বাস্তবতা তো এটাই যে গরিবকে অনেক ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়। বন্ধু, তোর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আর একটাবার যদি এইসব কথা বলিস, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। দেখ, মানুষের ব্যর্থ অবশ্য সবসময়
দেখ, মানুষের অবস্থান সব সময় একরকম থাকে না, আর ব্যর্থতা মানুষের সব সময় থাকে না। একটা না একটা সময় সফলতা আসবেই। তুই প্লিজ আর কান্নাকাটি করিস না, নিজেকে আরো শক্ত করে গড়ে তোলার চেষ্টা কর। তো ঈশান পরীক্ষার দিন গিয়ে দেখে সবার একটা জায়গাতেই সিট পড়েছে। তো পরীক্ষা দিয়ে ঈশান একটু তাড়াতাড়ি বের হয়ে যায়। এভাবে সবগুলো পরীক্ষাতেই ও কেন যেন পরীক্ষা শেষ হওয়ার 5 মিনিট আগেই বেরিয়ে যেত। মিম হয়তো সেটা বুঝতে পেরেছে, তাই পরীক্ষার শেষ দিন ক্লাসে ঢোকার আগে মিমের বান্ধবী নীলা বলে, মিম, তুই একটা জিনিস খেয়াল করেছিস? ঈশান তোকে দেখে কেমন যেন ভয় পায় আর দূরে থাকার চেষ্টা করে। বাদ দে ওই ছোট লোকের কথা। ওর জন্য আমার পুরো লাইফটা শেষ হয়ে গেছে। ওর জন্য তোদের কাছে আমায় অনেক কথা শুনতে হয়েছে। আমি চাই না ওর কথাটা আর উঠুক। একটা কথা কি জানিস তো, ও মনে হয় সত্যিই তোকে অনেক ভালোবাসতো। ভালোবাসলে এভাবে মুখ লুকিয়ে থাকতো না। ওর মতো কাপুরুষকে আবার চেনা হয়ে গেছে। আচ্ছা ওয়েট, আজকে ওকে দেখাচ্ছি মজা। আমাকে এড়িয়ে যাওয়া, তাই না? সবার সামনে আমাকে যদি ওকে ছোট না করেছি আমি, তো তাহলে আমার নামও মিম না। অন্যদিকে ও কয়েকদিন ঈশান খেয়াল করেছে পরীক্ষার হলে মিম কেমন করে যেন ওর দিকে তাকিয়ে থাকে। হয়তো ওর প্রতি রাগ আর অভিমান কাজ করে, তাই ঈশান প্রতিদিনের মতো আজকেও পরীক্ষা দিয়ে যখনই বের হতে যাবে তার আগে মিম ওর বান্ধবীগুলো বেরিয়ে যায়। ঈশান যখনই ক্যাম্পাস দিয়ে বের হয়ে যাবে তখন মিম ওকে দেখে বলতে শুরু করে, ছোট লোক হলে কি হবে? এদের চিন্তা ভাবনা একদম ছোট লোকের মতোই। কখনো এরা ভালো হবে না। সব সময় শুধু এইদিক ওইদিক ঘুরে বেড়ায় আর আমার মতো বড় লোকের মেয়েদের পটানোর ধান্দায় থাকে। আমি তো ওর ফাঁদে পা দিয়েই ফেলেছিলাম, কিন্তু ভাগ্যিস তোরা বলি, নইলে তো অনেক বড় ভুল করে ফেলতাম আমি। মিমের কথাতেই ঈশান ওর দিকে তাকায়। মিম ভাবে ঈশান হয়তো ওর সামনে গিয়ে প্রতিবাদ করবে, কিন্তু ঈশান সেটা না করে ওর দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। মিম ইচ্ছে মতো উস্কানো কথা শোনাতে লাগলো। ঈশান শুধু একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। ঈশান রাস্তা দিয়ে হাঁটছে আর ভাবছে, মানুষ হিসেবে জন্ম নেওয়াটাই জীবনের সবচেয়ে বড় ভুল ছিল, তাই হয়তো এরকমভাবে পস্তাতে হচ্ছে। আমার গল্পটা তো অন্যরকম হতে পারত, আর 10টা স্বাভাবিক বড়লোকের মতো তাদের ঘরে জন্ম নিতে পারতাম, কিন্তু না, পরীক্ষা দেওয়ার জন্য এরকম একটা ব্যর্থতা আর অসহায়ত্বের মধ্যে জন্ম নিয়েছে। এখন লাইফের বাস্তব পরিস্থিতিটাকে মোকাবেলা করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। আমরা না চাইলেও অনেক কিছু করতে পারি না, কারণ আমরা যে করি, আমাদের ভালোবাসতে নেই, আশাটা বড় রাখতে নেই, স্বপ্ন তো দেখতে নেই, সেটা অন্যায়। পরীক্ষা শেষে ঈশান আর কলেজে যাচ্ছিল না। মিম ভেবেছে ঈশান হয়তো ওই দিনের জন্য মন খারাপ করে আছে, তাই কলেজ যাচ্ছে না। কিন্তু ঈশান এখান থেকে ট্রান্সফার নিয়ে অন্য একটা জায়গায় চলে গেছে। আব্বু আম্মুকে সাথে নিয়ে অন্যত্র চলে গেছে। ঈশান জানে যতদিন এখানে থাকবে আর যতবার মিমের সাথে ওর দেখা হবে ততবার মিম ওকে ছোট করে কথা বলবে, বারবার মনে করিয়ে দেবে ও ছোট লোক। ঈশানের এসব খুব বেশি খারাপ লাগে, তাই ভেবেছে এখানে আর থাকবে না। তাই তো ট্রান্সফার নিয়ে অন্য কোথাও চলে গেছে। পরীক্ষার রেজাল্ট পর্যন্ত দিয়ে দিয়েছে এবং রেজাল্টের দিনও ঈশান আসলো না। মিম লক্ষ্য করে দেখে কলেজের সবচেয়ে ভালো রেজাল্টটা ঈশান করেছে। ভেবেছে দিনরাত দিয়ে পড়াশোনা করেছে, তাই হয়তো। তারপর যখন সবাই মাস্টার্সে ভর্তি হয়ে গেল তখন মিমের বেশ অবাক লাগছিল। ও ভাবছিল, আচ্ছা তাহলে ঈশান কি পড়ালেখাটা বাদ দিয়ে দিল? না না, সেটা কি করে হয়? ও তো আবার বলেছিল আর যাই হোক ও পড়ালেখাটা শেষ করবে। তাহলে আগে এভাবে বাদ দিয়ে দিল কেন? আর যদি তাই না করতো তাহলে আমাকে ওকে তো একটাবার হলে দেখতাম, একটাবারও তো দেখতাম আমি। কি রে, কি এত ভাবছিস বলতো? না কিছু না। তুই যে ঈশানের কথা ভাবছিস সেটা আমাকে বলতে হবে না। আমি খুব ভালো করেই জানি তুই ঈশানের কথা ভাবছিস। কিরে বুঝলি? কারণ তুই ওকে ভালোবাসিস সেজন্য। তুই যখন ভালোবাসিস তাহলে এমন করে ব্রেকআপ করে বারবার অপমান করলি কেন? একটাবার তো বোঝার চেষ্টা করতে পারতি ও হয়তো তোর যোগ্য নয়, কিন্তু ও তোকে ভালোবাসতো। আর রিলেশনে প্রথমে ও তো তোর লাইফে আসতে চায়নি, তুই নিজেই জোর করে ওর লাইফে গিয়েছিলি। হ্যাঁ গিয়েছিলাম, ভেবেছিলাম একটা সহজ সরল ছেলেকে ভালোবাসবো যে আমায় বোঝার চেষ্টা করবে, কিন্তু ও আমাকে বোঝার চেষ্টা করা তো দূরে থাক, আমাকে ভালোবাসা তো দূরে থাক, আমাকে সবসময় আমাকে অসম্মানের মুখে ফেলেছে।
আর ওর জন্য আমি আমার বান্ধবীদের কাছে পর্যন্ত মুখ দেখাতে পারিনি। সবার কাছে আমায় ছোট হতে হয়েছে, কথা শুনতে হয়েছে আমায়। ভালোবাসলে এসব কোনো ম্যাটার করে না। তুই ওকে যদি সত্যি ভালোবাসতি তাহলে এসব কথা মাথাতেই রাখতি না, কিন্তু তুই ওকে ভালোবাসিস না। তোর ওকে ভালো লাগতো, সেজন্য তোর এখন এসব কথা মনে হচ্ছে। তুই কি বলতে চাইছিস আমি ওকে ভালোবাসি না? তাহলে ও আমাকে ভালোবেসেছে বল। যদি তাই হতো তাহলে এভাবে মুখ লুকিয়ে চলে যেতে পারতো না। কে বলেছি ও চলে গেছে? ও তোর অপমানটা সহ্য করতে না পেরে নিজেকে তোর কাছ থেকে দূরে সরিয়ে নিয়েছে। হয়তো এটাই হবে। তাছাড়া ও অনেক সহ্যশীল একটা ছেলে। যতদূর জানি ও কারোর কথাই মাথা ঘামায় না, কিন্তু তোকে ভালোবাসতো, তাই তোর করা অপমানটা বারবার নিতে পারেনি। সেজন্য হয়তো সহ্য করতে না পারে এখান থেকে চলে গেছে। গেছে ভালো হয়েছে, ছাড় তো এইসব কথা। ও এখানে থাকলে বান্ধবীদের কাছ থেকে আমাকে আরো আজে বাজে কথা শুনতে হতো। চলে গিয়ে ভালোই করেছে, ওর সাথে তো আর দেখা হবে না। এটা ভালোবাসা হতে পারে না। ভালোবাসার নমুনাটা এমন নয়। আসলে তুই ওকে ভালোবাসিস না, সেটা একটা সময় বুঝতে পারবি। আর ওকে কতটা কষ্ট দিয়েছিস যখন সেটা তুই বুঝতে পারবি, তখন তোর নিজের কাছেই খারাপ লাগবে। কেটে গেছে মাঝে 6টা মাস। এই 6টা মাসে মিম একটু একটু করে ঈশানকে অনেক বেশি মিস করতে শুরু করেছে। মিম বুঝতে পারছে ঈশান ওর লাইফের কতটা জুড়ে ছিল। মিম যখন যেভাবে ঈশানকে ওর সাথে দেখা করতে বলতো, ঈশান তখন সেভাবেই দেখা করার চেষ্টা করত। মিমকে সময় দেওয়ার চেষ্টা করত। তারপরও ঈশানের পক্ষে যেন সবটা করা সম্ভব ছিল না, কারণ ঈশানের অর্থনৈতিক অবস্থা মিমের থেকে অনেক বেশি ছোট। ঈশান কোথাও যেন একটা বাধা পেত মিমের সাথে নিজেকে মানিয়ে নিতে, তাই কোনো না কোনোভাবে নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। ঈশান জানে মিম কখনোই ওর সাথে হ্যাপি থাকতে পারবে না, তাই ওর থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করছিল। আর মিমও যেন সেটাকে আরও সহজ করে দিয়েছিল। এই ঘটনাটা ঈশানের কাছে এতটাই খারাপ লেগেছে, যার জন্য এই শহর ছেড়ে চলে গেছে। আর মিম এখন বুঝতে পেরেছে মিম ওর কর্মকাণ্ডে কতটা কষ্ট পেয়েছে, যার জন্য এভাবে চলে গেছে। শেষ পর্যন্ত নীলার কথাটাই ঠিক হয়ে গেছে। ও বুঝতে পেরেছে এখন ঈশানকে কতটা মিস করে আর কতটা ভালোবাসে সেটা হয়তো জানে না, কিন্তু ঈশান ওর লাইফে কতটা জুড়ে ছিল সেটা মিমের আর বুঝতে বাকি নেই। প্রত্যেকটা রাতে মিম ঈশানের কথা ভাবে। ওর মনে হয় ওর জীবনের সবচেয়ে বড় ভুল করেছে ওরকম একটা সহজ সরল মানুষকে লাইফ থেকে হারিয়ে ফেলে। প্রতিদিনের মতো আজও বিছানায় শুয়ে মিম কথাগুলো ভাবছিল। আমি কি জীবনের সবচেয়ে বড় ভুলটা ঈশানকে ভালোবেসে করেছি, নাকি ওকে নিজের লাইফ থেকে সরিয়ে দিয়ে করেছি আমি? যদি ওর সাথে ব্রেকআপ করে খুশি থাকি, তাহলে এখন ওর কথাটা আমার এত মনে কেন পড়ে? এত বেশি ওকে মিস কেন করি? কিসের জন্য ওকে নিয়ে সবসময় ভাবি? তাহলে কি নীলার কথাটাই ঠিক? আমি ওকে সত্যিই ভালোবাসি? তাহলে তো এখন তখন কেন মনে হয়নি যে ঈশানের সাথে ব্রেকআপ করেছিলাম, তখন কেন মনে হয়নি ওকে ছাড়া থাকতে পারবো না, কষ্ট হবে আমার? এখন আমার প্রতিটা দিন কিভাবে কাটে ওই পাগলটাকে ছাড়া। আমি যে আর দূরে থাকতে পারছি না ওকে ছাড়া। এতটা দূরে আমি কি করে থাকবো নিজের জীবন থেকে, যাকে এতটা ভালোবাসি আমি? নিজের জন্যই আমি ওকে হারিয়ে ফেলেছি। কি করব আমি? বান্ধবীরা বারবার এত উল্টাপাল্টা কথা বলছিল, যেটা আমি সহ্য করতে পারতাম না। কিন্তু সত্যি কি আমি ওকে নিজের লাইফ থেকে সরিয়ে দিয়ে ভালো আছি? আমি তো ভালো নেই। তাহলে তখন কেন বুঝতে পারিনি ওকে ছাড়া থাকতে পারবো না? এখন বুঝেই বা কি লাভ হবে? ও তো আমার থেকে অনেক দূরে চলে গিয়েছে। কিন্তু ঈশান কি আমায় সত্যি ভালোবাসতো? যদি বাসতো তাহলে আমায় ছেড়ে এতটা দূরে যেত না। মিম আর কিছু ভাবতে পারছিল না। সব কিছু ওর মাথার জটলা পাকিয়ে দিচ্ছিল। মিমের ভাবতেই কষ্ট হচ্ছে, যে মানুষটাকে ও ভালোবাসতো তাকে নিজেই দূরে সরিয়ে দিয়েছে। এখন নিজের কাজের জন্য নিজেকে বেশি অপরাধী মনে হচ্ছে। প্রত্যেকটা দিনের মতো পরদিনও মিম কলেজে গিয়ে মন খারাপ করে বসে আছে। তখন নীলা বিষয়টা বুঝতে পেরে ওর সামনে এসে দাঁড়ায় আর বলে, এখন মন খারাপ করে আছিস কেন? এখন বুঝতে পারছিস তো ঈশানকে তুই কতটা ভালোবাসিস, ও তোর লাইফের কতটা জুড়ে ছিল। নীলার কথায় মিম একটা অসহায়ভাবে ওর দিকে তাকালো। মিমের চোখে পানি টলমল করছে। নীলা বলতে লাগলো, এখন কান্না করে আর
বুঝে কি লাভ বল? ঈশান সেই কবেই এই শহর ছেড়ে চলে গেছে। তোকে কে বললো? তুই কি করে জানতে পারলি? ঈশানের একটা ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি, বলো ও নাকি পরীক্ষা দিয়েই এখান থেকে চলে গেছে। সব আমার জন্য হয়েছে। আমি ওকে জোর করে ওখান থেকে তাড়িয়ে দিয়েছি আমি। ঈশান আমার কথাতে কষ্ট পেয়ে এখান থেকে চলে গেছে। আমি কেন তখন বুঝতে পারিনি ওকে, কিন্তু এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি ওকে কতটা চাই। দেখ, এখন কষ্ট পেয়েই বা কি হবে? যেটা হবার হয়ে গেছে। এখন তুই ওকে ভুলে যাওয়ার চেষ্টা কর। আর তুই তো এটাই চেয়েছিলি যে ঈশান তোর লাইফ থেকে যেন দূরে সরে যায়। তাই তো সেদিন ওর সাথে ব্রেকআপ করে এসেছিলি। তখন আমি তোকে বারবার বলেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিসনি। তোর ওইসব ধনীর দোলালিদের কথা শুনে তুই ওর সাথে ব্রেকআপ করে দিলি। আসলে কি জানিস, গরিবের স্বপ্নটা না অনেক ছোট থাকে। স্বপ্নগুলো ভাঙতে ভাঙতে এসে না একটা সময় যখন আর কুল কিনারা পায় না, তখন নিজেকে অনেক বেশি ছোট মনে হয় ওদের। তাই মানুষের সামনে নিজেকে আর প্রমাণ করার ইচ্ছে থাকে না। তাই ঈশানও আর তোর সামনে হয়তো নিজেকে আর প্রমাণ করতে চাইছিল না, সেজন্য এভাবে চলে গেছে। তুই চিন্তা করিস না, ও আর কখনো তোর লাইফে ফিরে আসবে না। তুই কেন এইভাবে বলছিস? আমি ওকে ছাড়া থাকতে পারবো না। প্লিজ তুই এইভাবে বলিস না। আমার পক্ষে ওকে ছাড়া থাকা সম্ভব না। সেটা তোর বিষয়, তুই থাকতে পারবি না পারবি সেটা তুই জানিস। আর যদি সত্যিকারের ভালোবেসে থাকিস তাহলে ওকে খুঁজে বের করবি। কিন্তু শোন, এই সম্পর্কটা না সমাজ আর না তোর পরিবার কেউই মেনে নিবে না। ঈশানের যদি তোকে মেনে নেয় ঈশান যদি তোকে মেনে নেয় তাও ওরা মেনে নিবে না। তাই এসব কথা না ভেবেই তোর লেভেলের কারোর সাথে রিলেশন কর। দেখবি সবার সামনে ভালো হতে পারবি আর সবাই সবটা মেনেও নিবে। চাই না আমি আমার লেভেলের কাউকে। আমি শুধু ঈশানকেই চাই। তুই প্লিজ এরকম কথা আর বলিস না। আমার বলা আর না বলাতেই তেমন কিছু যায় আসে না। আমি তখনও বলেছিলাম, এখনও বলছি। কিন্তু তোকে বলে কোনো কাজ কখনো কি হয়েছে? মাঝে 3টা বছর পার হয়ে গেছে। এর মাঝে মিম আর ঈশানের দেখা হওয়া তো দূরের থাক, কারোর সাথে কারো যোগাযোগ হয়নি। ঈশান আগে থেকে অনেকটাই নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছে। অনার্স শেষ করতেই অনেক চেষ্টা আর পরিশ্রমের ফলে একটা চাকরি জোগাড় করতে পেরেছিল। আস্তে আস্তে কয়েকটা চাকরি বদলি করে এখন একটা বেশ ভালো কোম্পানিতে চাকরি করছে। যে টাকাটা স্যালারি পায় তাতে ওর পরিবারে বেশ ভালোভাবেই চলে যায়। এতে ঈশান এখন অনেক হ্যাপি আছে। কিন্তু বিপত্তি ঘটল আজকে সকালে। ঈশান অফিসে বসে কেবিনে বসে কাজ করছিল। এমন সময় বস ওকে ডাকলো। ঈশান অনুমতি নিয়ে বসের সামনে দাঁড়াতেই বস ওকে বলতে লাগলো, স্যার, আমাকে ডেকেছেন? হ্যাঁ, শোনো, তোমাকে ঢাকাতে ট্রান্সফার করা হয়েছে। তোমাকে খুব শীঘ্রই সেখানে গিয়ে কাজে জয়েন করতে হবে। এখন যত তাড়াতাড়ি পারো সব কিছু গুছিয়ে নিয়ে সেখানে যাও। কিন্তু কেন স্যার? আমার কাজে কোনো সমস্যা হয়েছে নাকি আমার কাজ আপনাদের ভালো লাগছে না? আরে না না, তুমি এমনটা ভাবছো কেন? আসলে তোমার কাজের দক্ষতা অনেকটাই ভালো। তাছাড়া তুমি যেভাবে মনোযোগ দিয়ে কাজ করো তাতে মনে হয় না এই অফিসে এমন করে অন্য কেউ কাজ করে। আসলে ঢাকার অফিসটা সামলে উঠতে আমার বেশ কষ্ট হচ্ছে। তাই ভেবেছি তোমাকে ওখানে পাঠালে যে সমস্যাগুলো আছে তুমি সব কয়টা সমাধান করে ফেলতে পারবে। তাই তুমি সেখানে যাও আর দেখো কি সমস্যা হচ্ছে। আমি জানি তুমি আমার রিকোয়েস্টটা রাখবে। ঈশানের ঢাকার কথা মনে পড়তেই পুরনো দিনের সব স্মৃতি মনে পড়ে গেল। বুকের কোনো এক কোণে একটা চিনচিনি ব্যথা অনুভব হলো। বুকের ভেতরটা কেমন নাড়া দিয়ে উঠল। ও বেশ কিছুক্ষণ চুপ করে রইল। তা দেখে বস বলতে লাগলো, ঈশান, তোমার কোনো সমস্যা হবে তাহলে বলো, আমি অন্য কাউকে পাঠিয়ে দিচ্ছি। তারপরও আমি তোমার মতের বিরুদ্ধে সেখানে পাঠাতে চাই না। কারণ কেন জানো? কারণ আমি তোমাকে অনেক বিশ্বাস করি। আর তুমি যবে থেকে আমার অফিসে এসেছো না, তবে থেকেই আমার অফিসের সব কিছুই ভালো যাচ্ছে। তাই তোমাকে জোর করে ওখানে পাঠিয়ে দিয়ে আমি আমার সবটা খারাপ করতে চাই না। না না স্যার, সমস্যা নেই। আপনি যেমনটা বলবেন ঠিক তেমনটাই হবে।
বসের সাথে কথা বলা শেষ করে ঈশান ডেস্কে এসে বসল। তারপর মিমের কথা ওর মনে হতে লাগলো। পুরনো সব স্মৃতি যেন চোখের সামনে জল করতে লাগলো। ব্রেকআপ চিত্রটা যেন একটু বেশি মনে হয়েছিল। সবটা মনে পড়তেই মনটা কেমন খারাপ হয়ে গেল ঈশানের। সেদিন অফিসের সব ফর্মালিটি শেষ করে বাসায় আসে ঈশান। তারপর আব্বু আম্মুকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে সন্ধ্যার দিকে রওনা দেয়। পরের দিন সকালে ঢাকায় পৌঁছে আব্বু আম্মুকে বসের দেয়া ফ্ল্যাটে রেখে বেরিয়ে পড়ে ঈশানের সেই বেস্ট ফ্রেন্ডের খোঁজে, যে কিনা সবসময় ওর পাশে ছায়ার মতো থাকতো, অর্থাৎ মেহেদিকে। মেহেদি ফোন রিসিভ করেই ওর নাম্বারটা দেখে অনেক হাসি মুখে কথা বলে ওকে দেখা করতে বলল। ঈশানও জায়গা মতো এসে দেখে মেহেদি একটা টং দোকানে বসে আছে। ঈশান মেহেদির পাশে গিয়ে দাঁড়াতেই মেহেদি উঠে এসে ঈশানকে জড়িয়ে ধরে বলল, বন্ধু, কেমন আছিস তুই? আর কতদিন পর তোকে দেখছি। আলহামদুলিল্লাহ ভালো। তোদের কেমন চলছে? আর তোকে তো পুরো সাহেব সাহেব লাগছে রে। সাহেব আমাকে নয়, তোকে লাগছে। তা বল, আন্টি আঙ্কেল কেমন আছে? আর বিয়ে টিয়ে করছিস নাকি? আব্বু আম্মু ভালো আছে। আর বিয়ের কথা বলছিস? ওসব কে করবে আমাকে? শোন, এই বেশ আছে। তাছাড়া আমাদের মতো ছেলেকে কেউ বিয়ে করতে চাইবে না। কিন্তু তোর কি হালচাল? তুই বিয়েটা করেছিস? হ্যাঁ, বাসা থেকে কথা চলছে, কয়েকদিনের মধ্যেই হয়তো হয়ে যাবে। তাহলে তো ঢাকাতে ফিরে এসে ভালোই করেছে। তোর বিয়ের দাওয়াত খেতে পারবো। ইনভাইট করবি তো নাকি? নাকি গরিব বলে জানাবি না? এখন কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দিব, বুঝতে পারবি কেমন লাগে বাজে ছেলে একটা। তোকে কখনো বলছি যে তুই গরিব বলে আমি তোকে বিয়েতে ইনভাইট করব না, কিংবা তোকে অবহেলা করেছি? তুই এমনটা কেমনে ভাবতে পারলি? আরে বাবা, তোর সাথে তো আমি মজা করলাম। তুই মজাটা বুঝতে পারিস না। আচ্ছা শোন, আমার একটা বাসার প্রয়োজন। আব্বা আম্মুকে বসের দেওয়া ফ্ল্যাটে রেখে এসছে। ফ্ল্যাটটা খুব ছোট, ওখানে 3 জন থাকাটা বেশ কষ্টের। বসকে বললাম, উনি বলল নতুন বাসার কাজ চলছে, শেষ হওয়ার পর সেখানে ফ্ল্যাট দেবে। কিন্তু ততদিন একটা ব্যবস্থা করতে হবে। খুব শীঘ্র একটা বাসা হলে ভালো হয়। আর অফিস থেকে কাছে হলে তো কথাই নেই, যাতায়াতটাও বেশ সুবিধা হয়ে যাবে। মেহেদি সেদিনই ঈশানকে একটা বাসার ব্যবস্থা করে দিল। আব্বু আম্মুকে নিয়ে ঈশান বেশ ভালো একটা বাসায় উঠে গেল। ঈশান জবটা পাওয়ার পর থেকে আব্বুকে আর কোনো কাজ করতে দেয় না, যেটা ও সব সময় চেয়ে এসেছে। একটা জব পেলে আব্বু আম্মু কাউকে আর কষ্ট করতে দেবে না। এখন খেয়ে পড়ে মোটামুটি ভালোই আছে। তো পরদিন ঈশান অফিসে গিয়ে জয়েন করে। তারপর সেখানে সব কাজ শেষ করে বাসায় এসে নিজের রুমে যেতে গেলে তখন আম্মু বলল, আব্বু, তোমার শরীরটা কি খারাপ নাকি খুব ক্লান্ত লাগছে? না আম্মু, আজকে একটু কাজের চাপ ছিল, তাই খুব ক্লান্ত লাগছে। কেন, তুমি কিছু বলবে? হ্যাঁ, তোর আব্বু আর আমি ভাবছিলাম তোকে একটা কথা বলবো, কিন্তু এখন না, তুই একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে খেতে আয়, তখন বলবো। আম্মুর কথা মতো ফ্রেশ হয়ে ঈশান কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য বিছানা গা এলিয়ে দিল। সাথে সাথে ওর হু হু করে যেন মিমের কথাগুলো মনে পড়তে লাগলো। ও ভাবতে লাগলো, এতগুলো দিনেও মেয়েটাকে বলতে পারলাম না। আজকে 3টে বছর যাবত ওর সাথে দেখা হয় না। জানি না কেমন আছে, কি করছে। হয়তো আমাকে ছেড়ে ভালোই আছে, কিন্তু আমি যে ওকে ছেড়ে ভালো থাকতে পারিনি। কী বা করতাম? আর আমার হাতে কোনো অপশন ছিল না। ওকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে না দিলে ও কখনোই ভালো থাকতে পারতো না। তাছাড়া ও তো আমার সাথে থাকতেই পারতো না। ওর বান্ধবীরা ওকে সবসময় কটু কথা বলতো। সমাজের মানুষের কাছে ওকে ছোট হতে হতো। তার থেকে এখন না হয় ভালো আছে। আচ্ছা, মিমের কি বিয়ে হয়ে গেছে নাকি এখন আনমেরিড আছে? ধুর, কিছু ভাবছে। 3টে বছরের কথা হচ্ছে চেঞ্জ হয়ে যেতে পারে। এতদিনে হয়তো একটা বেবিও হয়ে গেছে। শুধু শুধু এসব কথা ভেবে পুরনো অতীত খেটে লাভ নেই। ভাবনার অবসান ঘটিয়ে ঈশান খাবার খেতে যায়। খাবার খেয়ে তারপর ডাইনিং রুমের সোফায় বসতেই আব্বু আম্মু এসে সামনে বসলো। তখন ঈশান বলল, হ্যাঁ আম্মু, বলো তোমরা কি বলতে চাও? কি আর বলবো, তোর আম্মু বলছিল তোকে বিয়ে করতে বলবে। বয়স তো অনেক হয়েছে, আর এখন তো একটা চাকরিও করছিস। তাই ভাবছিলাম আমিও তোকে কথাটা বলবো, তাই আর কি। আব্বু আম্মু, দেখো, সবে মাত্র কয়েকটা দিন হলো একটু নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর এর মধ্যে যদি এরকম একটা বিপদের মধ্যে আমাকে ফেলে দাও,
তাহলে না লাইফে কখনো সোজা হয়ে দাঁড়াতে পারবো না, না কখনো উন্নতি করতে পারবো। ছেলের কথা শোনো, এরকমটা বলছিস কেন রে বাবা? বিয়ে করলে আরও উন্নতি হয়, তুই হয়তো সেটা জানিস না। তাছাড়া আমরা আর কতদিন থাকবো? কারো হাতে তোর দায়িত্ব দিয়ে যেতে পারলে আমরা নিশ্চিন্ত হতে পারবো। আমরা তাকে খুঁজে তোর দায়িত্বটাকে দিয়ে দিই, কি বলিস? আম্মু, আমার কিছুদিন সময় লাগবে। তোমার যদি কারো পছন্দ থাকে, কাউকে পছন্দ থাকে, তাহলে আমাদের বলতে পারো, আমরা তার সাথে কথা বলবো। আব্বুর কথায় আবার ঈশানের মিমের কথা মনে পড়ে গেল। ও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারপর মুচকি হেসে বলল, না আব্বু, আমার কাউকে পছন্দ নেই। তাছাড়া আমার মতো ছেলেকে কে ভালোবাসবে? আমি তোমাদের পছন্দে বিয়ে করে নেব, কিন্তু তার জন্য আমার একটু সময় লাগবে। প্লিজ এখন প্রেশার দিও না। ঈশান কথাগুলো বলে রুমে চলে গেল। আম্মু বুঝতে পারলো ঈশান হয়তো মিমের কারণে বিয়েটা করছে না। আম্মু আব্বুকে বিষয়টা বলতে গিয়েও বলতে পারল না। অন্যদিকে ঈশান রুমে এসে বারবার মিমের কথা ভাবতে লাগলো। এভাবে পুরো একটা সপ্তাহ কেটে গেল। এর মাঝে ঈশান মানানোর চেষ্টা করে নিয়েছে, ভেবেছে ওসব কথা না ভাবাই ভালো। যেটা পুরোটা দিনে চলে গেছে সেটা না তেমন করে ছেড়ে দেয় ভালো। তো মাসখানেকের মধ্যে মেহেদির বিয়েটা ঠিক হয়ে যায়। আর মেহেদি ঈশানকে বলে ওর বিয়ের সব দায়িত্ব ঈশানকে নিতে হবে। ঈশানও বন্ধুর বিয়ে ভেবে সব দায়িত্বটা নিয়েই নেয়। 7 দিন যাবৎ ভীষণ খাটাখাটুনি করে পুরো পাগল হয়ে যাচ্ছে ঈশান, তারপরও যেন কাজ শেষ হচ্ছে না। অবশেষে আজকে মেহেদির বিয়ে, তাই ঈশানেরও এখন একটু কাজের চাপ কমেছে বলে একটু বিয়েবাড়িতে সবার সাথে সময় দিতে পারছে। বিকেলে বর নিয়ে ঈশানরা বেরিয়ে পড়ে। ঈশান বুঝতে পারে যে মেয়েটার সাথে মেহেদির বিয়ে হচ্ছে সেটা আর কেউ নয়, মিমের বান্ধবী নীলা। ঈশানের একবার মনে হচ্ছিল মেয়ের বাসাতে যাবে না, হয়তো মিমের সাথে দেখা হয়ে গেলেও যেতে পারে। কিন্তু আবার পরক্ষণেই ভাবে যেহেতু বড়লোকের মেয়ে, হয়তো বিয়ে করে হয়তো বিদেশে চলে গিয়েছে, আর দেখা হলেই বা কি। মিম তো ঈশানকে সহ্য করতেই পারে না। ঈশান না হয় ওর থেকে দূরে দূরেই থাকবে। কথাগুলো ভেবেই ঈশান মেহেদির শ্বশুরবাড়িতে চলে আসে। বিয়েবাড়িতে এসে ঈশান চেনা পরিচিত সবার সাথে একটু আর একটু সময় দিচ্ছে। ঘোরাফেরার মধ্যে হঠাৎ করে কোনো এক চেনা মুখের সাথে দেখা হয়ে যায়। হ্যাঁ, ঈশান যে ভয়টা পাইছিল আর যার কথা ভাবছিল তার সাথেই ওর দেখা হয়ে যায়। হ্যাঁ, মিমের সাথে দেখা হয়েছে ঈশানের। ঈশান মিমকে দেখেই চোখ ফিরিয়ে নেয়। মিম আগের থেকেও অনেক সুন্দর হয়ে গেছে। মিম আজ কালো একটা শাড়ি পরেছে, ওকে দেখতে একদম পরীদের মতো লাগছে, ঠিক যেমনটা আগে লাগতো। ঈশানের কাছে আজকে তার থেকে বেশি সুন্দর লাগছে। আর আজকে 3টা বছর পর দেখার পর বুকের পাশটায় কেমন যেন একটা অদ্ভুত রকমের ব্যথা অনুভব হলো। মনে হলো এই মেয়েটাকে না দেখে 3টা বছর যাবৎ ছিল। তো মিম ঈশানকে খেয়াল না করলেও ঈশান ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। মিম নীলার পাশে দাঁড়িয়েছিল তাই খেয়াল করেনি, কিন্তু নীলা ঈশানকে ঠিকই দেখে ফেলে। নীলা ঈশানের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর মিমকে বলতে লাগলো, মিম দেখ, ওইটা ঈশান না? মিম নীলার কথাতে ঈশানের দিকে তাকালো। এতদিন পর ওকে দেখলেও ঠিক চিনতে পারলে কিছুক্ষণ ঈশানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। নীলা আবারও ঈশানের কথাটা মনে করিয়ে দিতেই মিম একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, আমিও সেটাই ভাবছি, কিন্তু এতদিন পর ও কোথা থেকে আসলো আর এখানে কি করছে? আজব তো, তুই ভুলে গেলি আমার তো ঈশানের বন্ধুর সাথে বিয়েটা হচ্ছে। তাহলে ঈশান এখানে আসবে না তো কি করবে? হয়তো বিয়েতে এসেছে। এতদিন পর নিজের ভালোবাসার মানুষটাকে দেখার পর মিমের ঠিক কী করা উচিত বা কী বলা উচিত ও সেটা ভেবে পাচ্ছে না। অন্যদিকে ঈশান একটা বারের জন্য ওর দিকে তাকাচ্ছে না। ঈশান জানে মিম হয়তো ওকে দেখলে স্ক্রিন ক্রিয়েট করে বসতে পারে। এদিকে মিমের বুকের ভেতর যেন কেউ হাতুড়ি পিটাচ্ছে। বারবার মনে হচ্ছে দৌড়ে গিয়ে ঈশানকে জড়িয়ে ধরতে। ওর চোখে পানি টলমল করছে। তাই নীলা বিষয়টা বুঝতে পেরে বলল, একদম কান্নাকাটি করবি না, বিয়েটা আমার। আমি কান্না করছি না, উল্টো তুই কান্না করছিস কেন? তাহলে কিন্তু সবাই বুঝবে তোর বিয়ে। আর তাছাড়া এরকম একটা শুভ দিনে যদি কান্না করিস তাহলে আমার খুব খারাপ লাগবে দোস্ত। আচ্ছা ঠিক আছে, করব না। কিন্তু তুই দেখেছিস ঈশান কতটা পাল্টে গেছে? ও কি দেখেনি আমায়? আর দেখেই বা কি করবে? তুই তো চেয়েছিলি তোর লাইফ থেকে দূরে চলে যাকো, আর তুই নিজেও ওর সাথে ব্রেকআপ করে দিয়েছিস। তাহলে ওই সারা জীবন কি সিঙ্গেল থাকবে নাকি? দেখ,
এতদিনে বিয়ে করে নিয়েছে কিনা, কিংবা অন্য কারোর সাথে রিলেশনে গেছে কিনা। নীলার কথায় মিম অসহায়ভাবে ওর দিকে তাকিয়ে রইল। মিমের প্রচুর পরিমাণে কান্না পাচ্ছে। এবার নীলা বলতে লাগলো, একদম কান্নাকাটি, একদম কিন্তু কান্নাকাটি করবি না, তাহলে কিন্তু থাপ্পড় মারবো, ইডিয়েট কোথাকার। শোন, এটা তো আমি তোকে জাস্ট বললাম, ও এমন ছেলে না। ও তো তোকে অনেক বেশি ভালোবাসতো। আমার মনে হয় না ও বিয়ে করেছে কিংবা কারোর সাথে রিলেশনে গেছে। তুই জানিস এতগুলো দিন পর ওকে দেখার পর আমার কেমন লাগছে? আমার মনে হচ্ছে আমি নিজের ভেতর প্রাণটাকে ফিরে পেয়েছি। তাহলে দেরি করছিস কেন? গিয়ে কথা বল ওর সাথে। আর দেখ, কোনো রকম সিন ক্রিয়েট করিস না, এটা বিয়ে বাড়ি, তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। মিম মাথা ঝাঁকিয়ে উত্তর দিয়ে ঈশানের দিকে যেতে লাগলো। ঈশান ওর বন্ধুকে বারবার বলছিল যে মিম যদি ওর দিকে আসে যেন ওকে আগে থেকেই সতর্ক করে দেয়। মিমকে আসতে দেখে ঈশানের বন্ধু ওকে বিষয়টা বলেই ঈশান সেখান থেকে চলে যেতে লাগলো। মিম বুঝতে পারলো ঈশান হয়তো টের পেয়ে গেছে ও ঈশানের দিকে যাচ্ছে, তাই ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। এর মাঝে বিয়ের কার্যক্রম শুরু হয়ে যায়। ঈশান বারবার মিমের থেকে দূরে যাওয়ার চেষ্টা করছে, আর মিম ততবারই ওর কাছে যাওয়ার চেষ্টা করছে। ঈশান বুঝতে পারছে মিম হয়তো ওকে অপমান বা কোনোভাবে ছোট করতে চাইছে, তাই ঈশান যতটা সম্ভব ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। ঈশান সবসময় কেমন ব্যস্ত থাকার চেষ্টা করছে, বারবার ঈশানকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। দিনটা যেন কোনোভাবে কেটে গেল, আর এর মাঝে মেহেদি আর নীলার বিয়েটাও শেষ হয়ে গেছে। তারপর কন্যা বিদায়ের সময় মিমের একটা ফ্রেন্ড ওর মাধ্যমে ঈশানকে অনেক রিকোয়েস্ট করে একটা জায়গায় ডেকে আনে। তখন ঈশান বলল, কি হলো? আপনি এখানে আমাকে ডেকে আনলেন যে? আপনি কে আর কি বলবেন বলেন তো? ভাই, আপনার সাথে একজন দেখা করতে চাই, প্লিজ একটু কথা বলেন ওর সাথে। কিন্তু কে আর আপনি এইভাবে আমাকে ডেকে আনলেন কেন? দেখেন, এটা বিয়ে বাড়ি, এখানে আপনার সাথে এইভাবে কথা বললে কিংবা অন্য কারোর সাথে কথা বললে সেটাকে ভালোভাবে দেখবে না। যা বলার তাড়াতাড়ি বলুন। ঠিক আছে ভাইয়া, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। ঈশান চুপচাপ দাঁড়িয়ে রইল। কয়েক মিনিটের মধ্যেই কেউ একজন ওর সামনে এসে দাঁড়ালো, আর যে দাঁড়ালো সে ঈশানের খুব চেনা। ঈশান মিমকে দেখেই মাথাটা নিচু করে নিল, সাথে সাথে মিমের চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। মিমের এই মুহূর্তে ঈশানকে খুব শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, তারপরও নিজেকে কন্ট্রোল করে রেখেছে। মিম জানে ঈশানের উপর কতটা রেগে আছে। আজকে 3টে বছর পর ঈশানকে ও দেখেছে, এখন ওর কি বলা দরকার বা কি বলবে ঠিক হবে সেটা মিমের মাথাতে কাজ করছে না। ঈশান মাথা নিচু করে আছে, তাই নীরবতা ভেঙে মিম নিজেই বলল, কেমন আছো? জি ভালো। জিজ্ঞেস করবে না আমি কেমন আছি? কিছু মানুষ সবসময় ভালো থাকে, তারা কখনো খারাপ থাকতে পারে না। আমি ভালো নেই ঈশান, আর সেটা কেন জানো? কোনো প্রয়োজন মনে করি না। তাছাড়া আপনি ভালো থাকবেন কিনা সেটা এখন তো আপনার ব্যক্তিগত ব্যাপার, এটা আমার জানার কোনো প্রয়োজন নেই। এখনো কি তুমি ভালোবাসো আমায়? কখনো কাউকে ভালোবাসিনি, তাহলে এখনই বা বাসতে যাবো কেন? হ্যাঁ, বাসি, সেটা বিয়ের পর বউকে বাসবো। রাগ করে আছো আমার উপর? কেন আর কি কারণে আপনার উপর রাগ করবো? আর আপনি কে এখন আমার? আমি তো তোমার। মিম কথাটা বলতে গিয়েও বলতে পারল না, কোথা থেকে যেন একটা বাধা কাজ করলো। ঈশান বুঝতে পারল মিম আবারও পুরনো সেই কথাগুলো উঠাতে চাইছে, তাই ঈশান ওকে এড়িয়ে যাওয়ার জন্য বলতে লাগলো, এইসব বলার জন্য আমাকে ডেকেছেন? যদি তাই হয়ে থাকে তাহলে আমার এসব শুনতে ভালো লাগবে না, তাই আমি চলে যাচ্ছি। অন্য কিছু বলা থাকলে আপনি বলতে পারেন। প্লিজ একটু সময় দাও আমায়। কেন, আপনার হাজব্যান্ড বয়ফ্রেন্ড আপনাকে সময় দেয় না? তার সাথে সময় দিন। আমার মতো একটা ছোট লোকের সাথে কেন সময় দিবেন? সেই পুরনো কথাগুলোকে মনে রেখেছো তুমি? ভুলে যাওয়ার মতো তো কিছু করেননি, তাহলে মনে রাখবো না কেন? ঈশান, সব কি আবার আগের মতো করে নেওয়া যায় না? কিসের কথা বলছেন আমি বুঝতে পারছি না। এত বেশি ঘৃণা করো আমায়? কি জন্য? আপনি কি এমন করেছেন যার জন্য আপনাকে ঘৃণা করব? দেখুন, এসব কথা শুনতে আমার ভালো লাগছে না, আমি গেলাম। ঈশান কথাগুলো বলে সেখান থেকে চলে গেল। মিম বারবার ওকে ডাকতে লাগলো, তারপরও ঈশান দাঁড়ালো না। ঈশানের খুব রাগ লাগছে ওর সাথে এসব বিষয়ে কথা বলতে,
ঈশান ভেবেছিল মিম ওকে অপমান করবে, সেজন্য হয়তো ওকে এখানে ডেকেছে, কিন্তু না, মিম সেটা করলো না। যাওয়ার সময় ঈশান খেয়াল করেছে মিম ওর দিকে তাকিয়ে বারবার চোখ মুছছিল, কিন্তু ঈশানের না আজকে আর কান্না আসে না। ওকে দেখার পর খারাপ লাগছে ঠিকই, পুরোনো দিনের কথাগুলো সব মনে পড়ে গেছে। তারপরও আজকে মনে হচ্ছে এটা হবারই ছিল। সব ফর্মালিটি শেষ করে ঈশান বাসায় চলে যায়। তারপর গিয়ে ফ্রেশ হয়ে কোনো রকমে বিছানায় গা এলিয়ে দিতেই মিমের কথাগুলোই মনে পড়তে লাগলো, আর বারবার মনে হতে লাগলো। ওর স্মৃতিগুলো হয়তো কখনোই মন থেকে যাবে না। 6টা মাসে পুরো মনে জেগে বসেছিল, ভালোবাসতে চায়নি, জোরপূর্বক আমার লাইফে এসেছিল। তারপর একটা সময় ভালো না বেসে থাকতে পারিনি, আর এখন ভোলা তো দূরে থাক, মন থেকেই সরাতে পারি না। আসলে ভালোবাসা হয়তো এমনই হয়। পরদিন নীলা আর মেহেদির রিসেপশনের অনুষ্ঠান ছিল, কিন্তু ঈশান কোনো রকম ওর বাসায় গিয়ে মেহেদির সাথে দেখা করে শরীর খারাপের বাহানা দিয়ে চলে আসে। ঈশান জানে এখানে মিম অবশ্যই আসবে, আর যেহেতু একবার ওকে দেখেছে আর নীলার বান্ধবী সেহেতু তো আসবেই, তাই ঈশান আর সেখানে না থেকে বাসায় চলে আসে। অন্যদিকে মিম মেহেদিদের বাসায় এসে নীলাকে বারবার জিজ্ঞেস করছিল ঈশান এসেছিল কিনা। তখন নীলা বলে, এবার তো দেখেছিলাম, তোর ভাইয়ের সাথে দেখা করলো, তারপর মনে হয় চলে গেছে। নীলার কথায় মিমের বেশ খানিকটা খারাপ লাগে। মিম মাথাটা নিচু করে। নীলা ওকে বলল যেন মন খারাপ না করে। নীলা পরে ঈশানের সাথে দেখা করিয়ে দেওয়ার কথা বলে তাতে মিম যেন মন খারাপ না করে। এভাবে 15টা দিন কেটে গেছে। এর মাঝে মিমের বারবার ঈশানের সাথে কথা বলতে ইচ্ছে করছিল, আরেকটা ওর লাইফে ফিরে যেতে, কারণ মিম এখন খুব ভালো করে জানে ঈশান ওর লাইফে কতটা জড়িয়েছিল। ঈশানকে ছাড়া মিমের পক্ষে থাকা সম্ভব না, তাই মিম চাচ্ছে ঈশানের কাছে একটাবার মাপ চেয়ে সবটা ঠিক করে নিতে, কিন্তু ওর সাথে যোগাযোগ করে উঠতে পারছে না। মিম শেষমেশ অনেক ভেবে চিনতে ও বুঝতে পারে ঈশানের সাথে যোগাযোগ করার একটাই মাধ্যম আছে, আর সেটা হচ্ছে মেহেদি। ঈশানের সাথে যদি কেউ কথা বলিয়ে দিতে পারে কিংবা দেখা করিয়ে দিতে পারে, সেটা হচ্ছে ঈশানের ফ্রেন্ড মেহেদি। মেহেদি তার বেস্ট ফ্রেন্ড, যে করেই হোক ওনার কাছ থেকে আমার ঈশানের কন্ট্যাক্ট নাম্বার বা ফেসবুক আইডিটা নিতে হবে, তাহলে হয়তো ওর সাথে দেখা করতে পারবো। যে করেই হোক আমার ঈশানকে চাই। আমার লাইফে কতটা জুড়ে ছিল সেটা শুধু আমি এখন বুঝতে পারছি। মিম নীলার বাসায় অর্থাৎ মেহেদির বাসায় চলে যায়। তারপর গিয়ে নীলার সাথে বেশ কিছুক্ষণ আড্ডা দেয়। দুপুরে মেহেদি লাঞ্চ করতে আসলে তখন মিমের সাথে দেখা হতেই মেহেদি বেশ খানিকটা অবাক হলেও পরে ওর সাথে বেশ ভালোভাবে কথা বলছিল। কথা বলার একটা পর্যায়ে মিম বলতে লাগলো, আচ্ছা ভাইয়া, একটা কথা বলবো। শালিকা দুলাভাইকে কিছু বলবে, তার জন্য আবার পারমিশন নেওয়া লাগে? বলো কি বলবে। ভাইয়া, আপনার ফ্রেন্ড ঈশানের কি কোনো রিলেশন আছে কিংবা বিয়ে করেছে? কেন হঠাৎ এই প্রশ্ন কেন? ভাইয়া বলেন না, বলে কি এমন সমস্যা? না, তুমি ওকে ছেড়ে যাওয়ার পর ঈশান কোনো রিলেশনেও যায়নি, আর আজ অবধি ও বিয়েও করেনি। ওর আব্বু আম্মু ওকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। ও বলছে বিয়েটা করবে কিছুদিন গেলে। মেহেদির কথায় মিম যেন একটা হাফ ছেড়ে বাজলো। তারপর কিছুক্ষণ চুপ করে থেকে বলতে লাগলো, ভাইয়া, আপনার বন্ধুর নাম্বারটা কিংবা ফেসবুক আইডিটা আমায় দিবেন? হঠাৎ ফোন নাম্বার আর ফেসবুকেরই চাইছো কেন? আবার কি অপমান করার ইচ্ছে আছে নাকি? মেহেদির কথায় মিমের চোখে পানি টলমল করতে লাগলো। আর কিছু বুঝে ওঠার আগে মিম ফুপিয়ে ফুপিয়ে কান্না করে উঠল। ও বারবার চোখ মুছতে লাগলো। তখন মেহেদি ওর দিকে একটা টিস্যু এগিয়ে দিয়ে বলতে লাগলো, আপু, তুমি কান্না করো না। দেখো, এটা আমি বলতে চাইছিলাম না, কিন্তু তুমি ব্রেকআপের পর ওর সাথে যখন যেভাবে দেখা হয়েছে, তখন সেভাবেই ওকে অপমান করেছো, সবার সামনে ছোট করেছো। তাই আজকে কথাটা বলতে বাধ্য হলাম। ভাইয়া, আপনি আমাকে ভুল বুঝছেন। আমি তখন ভুল করেছি ওকে নিজের থেকে সরিয়ে দিয়ে, কিন্তু এখন আমি সেটা বুঝতে পারছি। প্লিজ আপনি আমায় ভুল বুঝবেন না। আমি অনেক বড় অন্যায় করেছি। আমার সহজ সরল ভালোবাসার মানুষটাকে আমি লাইফ থেকে সরিয়ে দিয়ে এখন সেটা শাস্তি পাচ্ছি আমি। আজকে 3টা বছর যাবত আমি ঘুমোতে পারি না। প্রতিটা রাতে শুধু ঈশানের কথাই মনে পড়ে আমার। আমার বালিশগুলো সাক্ষী আমি ওর জন্য কতটা কান্না করেছি। প্লিজ ভাইয়া, আপনি আর এইভাবে আমায় বলবেন না। খুব কষ্ট হচ্ছে আমার। আমি বুঝতে পেরেছি ও এতগুলো দিনে কতটা কষ্ট পেয়েছে।
আর ও এখনো আমায় ভালোবাসে, যার জন্য কোনো রিলেশনে যায়নি আর অন্য কাউকে বিয়েও করেনি। প্লিজ ভাইয়া, আপনি ওর সাথে একটু যোগাযোগ করার ব্যবস্থা করে দিন। আমি ওকে খুব করে চাই এখন। কিন্তু ঈশান আর তোমাকে নিজের লাইফে চাইবে না। ও তোমাকে ভালোবাসলেও আর লাইফে নিতে চাইবে না। কেন জানো? ও ভয় হয় তোমাদের মতো বড় লোকদের সাথে রিলেশনে যাওয়া তো দূরের থাক, তাদের দিকে তাকায় পর্যন্ত না। ও তো তখন তোমার সাথে প্রথমে রিলেশনে যাইতে চায়নি, কিন্তু তোমার পাগলামিতে যেতে বাধ্য হয়েছিল, আর শেষ পর্যন্ত তোমাকে ভালোবেসেছিল, আর সেই কষ্ট এখনো পাচ্ছে। এর মাঝে নীলা এসে দেখলো মিম কান্না করছে। ওদের কথা দূর থেকে শুনে নীলা এসে এবার মিমের পাশে বসতে বসতে বলল, তুমি কি গো, আমার বান্ধবীটাকে কাঁদাচ্ছ কেন? মিম, তুই একদম কাঁদিস না। তোর ভাইয়া ঈশানের সাথে যোগাযোগ করার ব্যবস্থা না করে দিলেও আমি তোকে নিয়ে যাব ওর কাছে। তুমি একদম বাজে একটা ছেলে, সবসময় আমার সাথে তো মজা করোই, আজ আমার বান্ধবীটার সাথেও করলে, তাই না? নীলা, আমি কোনো মজা করছি না, যেটা সত্যি সেটাই বলছি। এতে যদি কেউ কষ্ট পায় তাহলে তার জন্য আমি দায়ী নই। আচ্ছা ঠিক আছে, তুমি যদি ঈশানের সাথে যোগাযোগ করতে চাও তার জন্য ঠিকানাটা নিতে পারো। আমি ওর নাম্বার আর ফেসবুকের আইডিটা তোমাকে দিচ্ছি। তুমি ওর সাথে যোগাযোগ করো, কিন্তু আমার মনে হয় না খুব বেশি লাভ হবে। ভাইয়া, আমি শুধু ওকেই চাই। যে কোনো কিছুর বিনিময়ে আমি শুধু ঈশানকেই চাই। ওকে ছাড়া আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। আপনি যা বলবেন আমি তাই করব। ও যদি তোমাকে ভালোবেসে নিজের করে নেয় তাহলে সেটা ওর একান্তই ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তুমি আমার কাছে ওর সাথে যোগাযোগ করার জন্য বলেছ, আমি তোমাকে সেই ব্যবস্থাটা করে দিচ্ছি, কিন্তু এর থেকে বেশি আমাকে বলো না। নীলা অনেকক্ষণ যাবৎ মিমকে বোঝালো। মিম সেদিন বাসায় গিয়ে বারবার ভাবতে লাগলো ঈশানের সাথে কিভাবে কথা বলবে। ওর সাথে কথা বলার মতো মুখ মিমের নেই, তাই ভাবলো ফেসবুকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট দেবে, কারণ ঈশানের আগের নাম্বার আর ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভ করে দেয়া হয়েছে। তো মিম ঈশানের ফেসবুক আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো, কিন্তু ঈশান অ্যাকসেপ্ট করছিল না। দিনটা কেটে গেল, পরদিনও যখন অ্যাকসেপ্ট করলো না তখন দুপুরের দিকে মিম ঈশানকে একটা হাই লিখে মেসেজ করলো আর ওর রিপ্লাইয়ের অপেক্ষা করতে লাগলো, কিন্তু ঈশান রিপ্লাই দিচ্ছিল না। তারপর রাতে ঈশান বাসায় আসার পর খাওয়া দাওয়া করে রুমে গিয়ে তারপর ফোনটা হাতে নিতেই ডাটা অন করতেই দেখলো একটা মেসেজ আসে অচেনা একটা আইডি থেকে। ও মেসেজটা সিন করে রেখে দিতে গিয়েও আবার কেন জানি উত্তরটা না দিয়ে পারল না। হ্যালো। কেমন আছো? জি, ভালো। আপনি কেমন আছেন? এতক্ষণ ছিলাম না, কিন্তু তোমার সাথে কথা বলার পর হয়েছি। মানে ঠিক বুঝলাম না। আর আপনি কে বলুন তো? আপনি কি আমাকে চেনেন যেভাবে কথা বললেন? ধরে নাও না, অনেক দিন ধরে চিনি, আর খুব কাছে থেকে চিনি, আর তোমাকে খুব করে নিজের করে পেতে চাই। আপনার কথা আমার কেমন যেন লাগছে। প্লিজ বলেন আপনি কে? আপনি কি আমাকে চেনেন নাকি এমনিতে মজা করছেন? আমরা দুইজন দুইজনকেই খুব ভালোভাবে চিনি, আর তুমি আমাকে খুব কাছ থেকে চেনো। নাম বললে ভালো হতো। নাম না বলে কথা বলা যায় না বুঝি? না, বলা যায় না, কারণ আমি অচেনা কারোর সাথে কথা বলি না। যদি নাম না বলেন তাহলে আমি আর মেসেজের রিপ্লাই দেবো না। ওকে ওকে বলছি। ঈশান, আমি মিম। এখন চিনতে পারছো? মিমের নামটা শোনার সাথে সাথে ঈশান কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। মিম আবারও বলতে লাগলো, এত সহজেই ভুলে গেছো? মনে রাখার মতো কিছুই করেননি। রাগ করে আছো আমার উপর? না, কিসের জন্য রাগ করবো? আমি জানি তুমি কতটা রাগ করে আছো। প্লিজ রাগ করে থেকো না, একটা বার আমায় মাফ করে দাও। আচ্ছা, আমি বুঝতে পারছি না আপনি বারবার কেন আমার কাছে মাপ চাইছেন আর সে আগের কথাগুলো তুলছেন। আপনার যদি অন্য কিছু বলা থাকে আপনি বলতে পারেন, তো এসব কথা বলবেন না প্লিজ। ঈশান, কথা যে আমায় বলতেই হবে। আমি জানি তুমি আমার উপর রাগ করে আছো। আমি তোমার উপর অনেক বেশি অন্যায় করে ফেলেছি। ঈশান কোনো কথা বলল না, চুপ করে রইল, আর কোনো রিপ্লাইও দিল না। বারবার মেসেজটার দিকে তাকাতে লাগলো। ঈশান বুঝতে পারছে মিম হয়তো ওইসব কথা ওকে বারবার মনে করিয়ে দিতে চাইছে, কিন্তু কিসের জন্য এরকমটা করছে ও সেটাই বুঝতে পারছে না। ঈশানের রিপ্লাই না পেয়ে মিম বলতে লাগলো, ঘৃণা করো আমায়? ঘৃণা করার মতো তো কিছু করেননি, তাহলে ঘৃণা করবো কিসের জন্য? আমি জানি কতটা রাগ করে আছো আর কতটা ঘৃণা করো আমায়। ঈশান, একটা বার কি আমায় মাফ করে দেওয়া যায় না? কি মুশকিল,
আমি মাফ করো না করে আপনার কি আসে যায়? আপনি কি এমন অন্যায় করেছেন যে আপনাকে মাফ করতে হবে? কারণ আমি তোমায় ছেড়ে গিয়ে অনেক বেশি কষ্ট দিয়েছিলাম, এমনকি বারবার অপমানও করেছিলাম আমি। এতদিনে আমি ওসব কথা ভুলে গেছি, আর আমি মাফ করাতে না করাতে কিচ্ছু আসে যায় না। সেটা না হয় বাদ দিলাম ঈশান, আমাকে কি একবার মেনে নেওয়া যায় না? আবার সবকিছু আগের মতো ঠিক করে নেওয়া যায় না? কেন আবার এই ছোট লোকটার কাছে আসতে চাইছেন? কেন? নিজেকে কেন বারবার ছোট লোক বলছো? কারণ আমি তেমনটাই। আর আপনি তো সেদিন বলেছিলেন আমার মতো ছোট লোকের সাথে নাকি রিলেশন রাখা যায় না। আপনার বান্ধবীদের সামনে নাকি আপনি মুখ দেখাতে পারেন না, ওরা আপনাকে নিয়ে নাকি মজা করে। তাহলে এখন আবার কি মনে হলো যার জন্য এই ছোট লোকটাকে ফিরে পেতে চাইছেন? কারণ আমি তোমাকে এখনো ভালোবাসি। আমি জানি তুমি আমায় কতটা ভালোবাসো, যার জন্য কষ্ট পাচ্ছ। বিশ্বাস করো ঈশান, এই 3টা বছর যাবত তোমাকে একটা নজর দেখার জন্য, একটা বার তোমার কথা শোনার জন্য আমার মনটা ছটফট করছিল। তারপর সেই দিন যখন প্রথম দেখলাম, আমার মনে হচ্ছিল আমার কলিজাটাকে আমি ফিরে পেয়েছি, আমি তোমাকে আবারও ফিরে পাবো। বাদ দেন এসব কথা, ভালো লাগে না। কিন্তু আমাকে যে এসব কথা বলতেই হবে। আচ্ছা, শুনলাম তোমার বাসা থেকে নাকি বিয়ের কথা বলছে। প্লিজ তুমি আমায় বিয়েটা করে নাও। আমি কথা দিচ্ছি আমি আর কখনো তোমায় কষ্ট দিব না। আবার একবার যে ভুলটা করেছে, আমি দ্বিতীয়বার আর সে ভুলটা করতে চাই না। দেখুন, আপনি এসব কথা আর বলবেন না। আপনি বুঝতে পারছেন না আমি বিরক্ত হচ্ছি। ঈশান প্লিজ একটাবার আমার কথা বিশ্বাস করো। আর কখনো তোমার সাথে এইরকমটা করব না আমি। সব সময় তোমার কথা শুনবো। তুমি যা বলবে, যখন বলবে, যেভাবে বলবে আমি সেভাবেই চলবো। তুমি আমায় শুধু তোমার বাসার কাজের মেয়ে করে রাখো, সেভাবেই থাকবো আমি। যদি না খাইয়ে রাখো তারপরেও কোনো অভিযোগ করব না। তারপরেও শুধু একটাবার আমায় মেনে নাও। তুমি বলো না আমায় কি করতে হবে, আমি তাই করব। আমার একটা কথা রাখবেন? বলো না কি করতে হবে, আমি সেটাই করব। ভুলে আমাকে আর মেসেজ বা কল করবেন না। আমি বুঝতে পারছি আপনি কেন আমার লাইফে আসতে চাইছেন। দেখেন, আমার লাইফের আপনার কোনো জায়গা নেই, আর বেঈমানদের আমি কখনো মাফ করি না। প্লিজ আর এসব কথা বলবেন না, তাহলে আমি আবার ওই শহর ছেড়ে চলে যেতে বাধ্য হব। প্লিজ এইভাবে বলো না। আমি অনেক বড় ভুল করেছি, সেই জন্য তুমি আমায় এত বড় শাস্তি দিও না। আমি তো বললাম তুমি আমায় যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। ঈশান, আমি কি খুব বেশি বড় ভুল করে ফেলেছি যার জন্য আমায় ক্ষমা করা যায় না? ভুল কার না হয় বলো? মানুষ মাত্রই তো ভুল। তাহলে তুমি আমায় মাফ করতে কেন পারছো না? তুমি আমাকে ছাড়া ভালো থাকতে পারবে না, তাহলে কেন আমায় দূরে সরিয়ে দিচ্ছ? আমার থেকে বেশি কষ্ট তো তুমিই পাচ্ছ, তাহলে কেন আমায় একটাবার ফিরিয়ে নিতে চাইছো না বলো? কারণ আমি ছোট লোক, তাই চাই না ছোট হয়ে বড় লোকের মেয়ের জামাই হতে। কারণ আমি ছোট লোক, তাই চাই না ছোট হয়ে বড় লোকের মেয়ের জামাই হতে। প্লিজ এসব কথা না বলে খুশি হব, আর ফের মেসেজ করবেন না। কিন্তু আমি তোমায় ছাড়া থাকতে পারবো না। তোমাকে না দেখে, তোমার ভয়েস না শুনে আমি থাকতে পারবো না। আমি মরে যাব সত্যি, বিশ্বাস করো একটাবার। এই, তোকে বলেছি না তুই আমাকে আর একটা মেসেজও করবি না। তোর যা ইচ্ছে তুই তাই কর। মরে যাবো বললি মরা যায় না, এতটা সহজ না মরে যাওয়া, যেটা তুই বলছিস। একদিন তোর মনে পড়েনি এখন যে দেখলে তোর পাশে দাঁড়ানোর মতো কেউ এখন নেই, তখন আমাকে প্রয়োজন হলো? আমি তোকে কখনোই মাফ করবো না। তোর মতো বেঈমানকে আমার লাইফ আর ফিরিয়ে নিতে চাই না। ঈশান, আমি সত্যি মরে যাব, প্লিজ বিশ্বাস করো। তোমার ছাড়া একদম বাঁচতে পারবো না আমি। বললাম তো, তোর যা ইচ্ছা তাই কর, তবু আমাকে মেসেজ করবি না। মিম বারবার ঈশানকে মেসেজ করতে লাগলো, কিন্তু ও আর কোনো রিপ্লাই দিচ্ছিল না। ঈশান ডাটাটা অফ করে দিল। মিম বারবার ওকে অফলাইনে ফোন দিতে লাগলো, কিন্তু ঈশান কলটা রিসিভ করছিল না। সারা রাত সেদিন মিম ঘুমোতে পারল না, কান্নাকাটি করলো। বারবার ভাবতে লাগলো ঈশান হয়তো ওকে কখনোই মেনে নেবে না। পরদিন পুরোটা দিন ঈশানের মনটা খারাপ ছিল। অন্যদিকে মিম সারাদিন কান্নাকাটি করছে। ওর আব্বু আম্মু ওকে বুঝিয়েছে, বারবার বলেছিল ঈশানের বাসায় গিয়ে ওর সাথে কথা বলবে, কিন্তু ঈশান নিজেই চায় না মিম ওর লাইফে ফিরে যাক। তাতে সারা জীবন ওর মনে হবে মিম একটা সময় ওকে ছোট লোক বলে অপমান করেছিল, আর যে মেয়েটা কিনা ওকে কষ্ট দিয়ে একবার চলে গেছে তার আশাটা ঈশান অনেক আগেই ছেড়ে দিয়েছে। তাই ঈশান আর ওকে ফিরিয়ে নিতে চায় না। তো সেদিন রাতে আবারও ঈশান একটা কাজের জন্য অনলাইনে যেতেই দেখতে পেল মিমের অনেকগুলো মেসেজ, আর কি যেন একটা ছবি পাঠিয়েছে। তাই ঈশান সেটা না দেখে পারল না। ওর ফটোটা চেক করতেই দেখল
মিম ওর হাত কাটার ছবি দিয়েছে, হাতে ব্লেডের অসংখ্য দাগ, যেটা দেখে বোঝা যাচ্ছে খুব কষ্ট থেকে আর খুব অনুশোচনা থেকে এরকমভাবে কেটেছে। মনে হচ্ছে একটা জায়গায় হাজারো দাগ পড়ে গেছে। ঈশানের বুকের ভেতরটায় কেমন ধক করে উঠল। ও তাড়াহুড়ো করে মিমকে মেসেজ করলো। এই তুমি কি পাগলামি করছো? কেন এরকম পাগলামি করলে বলো তো? আমি তো এই কথাগুলো এমনিতেই বলেছে। আমি জানি তুমি ওটা মন থেকেই বলেছো। আচ্ছা ঈশান, আমার সাথে কি একটু কথা বলতে পারবে প্লিজ? একটু কলটা ধরো, শেষবারের মতো তোমার সাথে একটু কথা বলতে চাই। আমার শেষ ইচ্ছেটা অন্তত পূরণ করো। মিম একটা হাসির ইমোজি দিয়ে লিখেছে। মিম মেসেজ শেষ করার আগেই ঈশান ওই নম্বরে কল দিল। সাথে সাথে মিম কলটা ধরে জোরে জোরে একটা শ্বাস নিল আর বলতে লাগলো। এখন বিশ্বাস হলো তো তোমায় ভালোবাসি কিনা, তোমার জন্য মরতে পারি কিনা? ঈশান জানো এখনো কেন কল দিতে চেয়েছি? তুমি কেন এরকম পাগলামি করতে গেলে? আমি তো তোমাকে কষ্ট দেওয়ার জন্য এরকম কথা বলেছে। আমি তোমার উপর রাগ করে নেই। প্লিজ পাগলামি করো না। এক্ষুনি তোমার আম্মুর কাছে যাও আর আম্মুকে বলো তোমাকে হসপিটালে নিয়ে যেতে। প্লিজ মিম, আমি তোমাকে সত্যি মেনে নেব। দেখো তুমি পাগলামি করো না প্লিজ। না, তুমি সবটা মন থেকে বলেছো। আচ্ছা ঈশান, শুনবে না আমি কেন তোমার শেষবারের মতো কল করতে বলেছি? তোমার ভয়েসটা শোনার জন্য, আর তুমি আমায় কতটা ভালোবাসো সেটা বোঝার জন্য। আচ্ছা আমার না কথা বলতে খুব কষ্ট হচ্ছে, মেসেজ করতে পারতাম না, তাই তোমায় কলটা করতে বলেছি। তুমি ভালো থেকো, আর পারলে আমার মতো বেঈমানকে মাফ করে দিও, কেমন? মিম প্লিজ আমার কথা শোনো, পাগলামি করো না। এক্ষুনি ডাক্তারের কাছে যাও। তোমার কাছে হয়ে গেলে আমি বাঁচতে পারবো না মিম। তুমি জানো না আমি একমাত্র তোমার জন্য আজ অব্দি কোনো রিলেশন করিনি, কাউকে বিয়ে করিনি। শুধু আমার একটা বিশ্বাস ছিল তুমি হয়তো আমার লাইফে ফিরে আসতে পারো। প্লিজ পাগলামি করো না। আন্টির কাছে ফোনটা দাও। আমার না বাঁচতে ইচ্ছে করছে না ঈশান। আমার নিজের কাছে নিজেকে অনেক বেশি ছোট মনে হচ্ছে। আমার মনে হচ্ছে আমি আমার ভালোবাসাটাকে নিজের জন্যই হারিয়ে ফেলেছি অনেক আগেই। চাইলেও আর সেই মানুষটাকে আমি ফিরে পাবো না। প্লিজ পাগলামি করো না, আমার কথা শোনো। আমি সত্যি তোমাকে বিয়ে করে নেব। তোমার আব্বু যদি তোমার বিয়েটা আমার সাথে নাও দেয়, তারপরও আমি তোমাকে বিয়ে করব। দরকার পড়লে আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। তো পাগলামি করো না। তোমার কিছু হয়ে গেলে আমি থাকতে পারবো না। ঈশান, আমার না খুব কষ্ট হচ্ছে, কথা বলতে পারছি না। শেষবারের মতো একটাবার আমায় ভালোবাসি বলবে? আমি না সত্যি অনেক ভালোবাসি তোমায়। এই 3টা বছর আমি সেটা রিয়েলাইজ করতে পেরেছি। হ্যাঁ, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। প্লিজ এখন ডক্টরের কাছে যাও। দেখো তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচতে পারবো না পাগলি। মিম আর কোনো কথা বলতে পারছিল না। ওর নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছিল। ঈশান কি করবে ভেবে পাচ্ছে না। বারবার মিমকে ফোন দিচ্ছিল, কিন্তু মিম আর রিসিভ করছিল না। একটা সময় ঈশান উপায় না পেয়ে মেহেদিকে ফোন দেয়। তারপর সবটা বললে মেহেদি মিমের বাসায় যোগাযোগ করে। তারপর ওর আম্মুকে বলতে ওরা মিমের রুমে গিয়ে দেখে মিমের হাত থেকে অনবরত রক্ত পড়ছে। মিম অনেক আগে সেন্সলেস হয়ে পড়েছে। মিমের আম্মু ওকে তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে যায়। একটু পর ঈশান হসপিটালে গিয়ে দেখে মিমকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। ঈশান গিয়ে দাঁড়াতেই মিমের আব্বু আম্মু ওকে দেখে কান্না করে দিল। আর ঈশান বলতে লাগলো, আন্টি, আঙ্কেল, আমার মিম কেমন আছে বলেন না, প্লিজ বলেন। ও ঠিক হয়ে যাবে। ওর কিছু হয়ে গেলে না আমি বাঁচতে পারবো না। এর মাঝে নীলা, মেহেদি আর ঈশানের আব্বু আম্মু আসলো। তখন ঈশান মেহেদিকে জড়িয়ে ধরে কান্না করে দিল আর বলতে লাগলো, দেখেছিস মেহেদি, এতদিন পর আমার মিমের সাথে দেখা হওয়ার পরও আমি কি হারিয়ে ফেলতে চাচ্ছি। তুই বল না ও ঠিক হয়ে যাবে। ঈশান, পাগলামি করিস কেন? কিছু হবে না মিমের। তুই আমাকে বলার সাথে সাথেই আমি আন্টি আঙ্কেলকে বলেছি ওনারা ওকে নিয়ে হসপিটালে চলে আসতে। তখনই মিমের কিছু হতে পারে না। আধ ঘন্টা পর ডক্টর বেরিয়ে আসে। ঈশান হসপিটালে এসেছে দেখে কান্না করেই চলেছে। ওর কান্না যেন থামছেই না, পুরো বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদছে। কখনো আম্মুকে জড়িয়ে ধরে কাঁদছে, তো কখনো আব্বুকে জড়িয়ে ধরে কান্না করছে, আবার কখনো মেহেদিকে জড়িয়ে ধরে কান্না করছে। তো ডক্টর বেরিয়ে আসতেই মিমের আব্বু বলতে লাগলো,
ডক্টর, আমার মেয়ে ঠিক হয়ে যাবে তো? আপনারা টেনশন করবেন না, ঠিক সময়ে ওনাকে হসপিটালে আনাতে ওনার তেমন কোনো ক্ষতি হয়নি, কিন্তু অনেক ব্লাড বেরিয়ে গিয়েছিল, যেটা আমরা ঠিক সময়ে দিতে পারাতে ওনার ক্ষতি হয়নি। কিছুক্ষণের মধ্যে ওনার জ্ঞান ফিরে আসবে। বিকেলের দিকে মিমের জ্ঞান ফিরে আসলে আব্বু আম্মু ওর সাথে দেখা করতে যায়, কিন্তু মিম কারোর সাথে কথা বলছিল না। একটা পর্যায়ে মিমের আব্বু আম্মু বেরিয়ে গিয়ে ঈশানকে কেবিনে পাঠিয়ে দিল। ঈশান গিয়ে দেখলো মিম আতশোয়া হয়ে বসে আছে। ঈশানকে দেখে মিম মাথাটা নিচু করে নিল, তারপর চোখের পানি ফেলতে লাগলো। এবার ঈশান বলতে লাগলো, এমনটা কেন করলে বলো? খুব বেশি দরকার ছিল এরকম পাগলামি করার? যদি কিছু হয়ে যেত তোমার? তুমি তো বিশ্বাস করো না আমি তোমায় ভালোবাসি, তাই প্রমাণ দিলাম কতটা ভালোবাসি আমি তোমায়। তোমার কিছু হয়ে গেলে কি খুব বেশি ভালো থাকতাম? কি হতো আমার? জানি না, তবে তোমায় ছাড়া থাকতে পারতাম না, তাই চলে যেতে চেয়েছিলাম। এবার ঈশান গিয়ে মিমের সামনে বসলো। তারপর মিমের মুখটা তুলতেই মিম আরো জোরে জোরে কান্না করে দিল। সাথে সাথে ঈশান ওর গালে থাপ্পড় মেরে দিয়ে বলতে লাগলো, এতদিন কষ্ট দিয়ে এখন আবার নাটক দেখানো হচ্ছে? 3টা বছর তো কষ্ট দিয়েছ, সারা জীবনের জন্য দিতে চাচ্ছিলে, তাই না? এবার ঈশানও কান্না করে দিল। সাথে সাথে মিম ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। মিম ঈশানের শার্টটা খামচে ধরে বলতে লাগলো, যত পারো মারো, বকো, কষ্ট দাও, তারপরেও আমায় ছেড়ে যেও না। থাকতে পারবো না আমি তোমায় ছাড়া। খুব বেশি ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম তুমি আমাকে আর কখনো মেনে নিবে না, তাই শেষ করে দিতে চেয়েছিলাম আমি নিজেকে। এর জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। তুমি যখন আমাকে ছেড়ে যেতে চেয়েছিলে, তাই সারা জীবন তোমার আমাকে ছেড়েই থাকতে হবে। আমি পারবো না তোমায় ছেড়ে থাকতে, তুমি নিজ হাতে আমায় শেষ করে দাও, না হলে নিজের করে নাও। তারপরে ওই এরকম বলো না, আমার পক্ষে সম্ভব না তোমায় ছাড়া থাকা। এর মাঝে ঈশানের আর মিমের আব্বু আম্মু মেহেদি আর নীলা কেবিনে ঢুকলো। ঈশান সবাইকে দেখে মিমকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে মিম ওকে ছাড়লো না। তখন ঈশান বলতে লাগলো, থাকতে হবে আমাকে ছাড়া তোমাকে, কারণ আমার তোমার সম্পর্কে হলে সেটা কখনোই ভালো হবে না। ভবিষ্যতে তোমাকে কষ্ট পেতে হবে। তুমি আমার কাছে থেকে তোমার কোনো স্বপ্ন আশা পূরণ করতে পারবে না। সারা জীবন শুধু কষ্টটাই পেয়ে যাবে। আমি সব পরিস্থিতিতে তোমার সাথে মানিয়ে নেওয়ার জন্য প্রস্তুত, তাও আমায় ছেড়ে যেও না। আব্বু আম্মু তোমরা বলো না ও যেন আমার বিয়ে করে নেয়, নইলে কিন্তু আমি মরে যাব। বাবারে, তুমি আমার মেয়েটাকে আর কষ্ট দিও না। আমি সারা জীবন তোমার কৃতজ্ঞ হয়ে থাকবো। আমার সব সম্পত্তি তোমার নামে করে দেব, তাও তুমি আমার মেয়েকে গ্রহণ করো। ঈশান জোর করে মিমকে ছাড়িয়ে নিল। তারপর মিমের আব্বুর সামনে এসে বলতে লাগলো, আপনারা কি ভাবেন বলেন তো আমাদের? আমরা ছোট লোক বলে কি মানুষ না? নাকি আমাদের কোনো মান সম্মান নেই? আপনাদের কাছে তো তাই মনে হচ্ছে। ঈশান কোনো কথা বলল না। আব্বু আম্মু মিমের আব্বু আম্মুর সাথে কথা বলে নিল। মিমের আব্বু ঈশানের আব্বু আম্মুকে রিকোয়েস্ট করতেই ওরাও আর দ্বিধা করলো না। এমনিতেই ওরা ঈশানের বিয়েটা দিতে চাইছিল। আর আম্মু জানতো ঈশান মিমকে ছাড়া কতটা কষ্টে আছে, ওকে ছাড়া সারা জীবন কতটা কষ্টে থাকবে। আম্মু জানে ঈশান প্রতিটা রাতে কান্না করে। একটা মা তার সন্তানের কষ্টের দিক বুঝতে পারে। ঈশানের আম্মু আব্বুকে সবটা বলতেই আব্বু বিয়েতে আর অমত করল না। দুই পরিবার চাইছিল 1 সপ্তাহ পরে মিম সুস্থ হলে দুজনে বিয়েটা দিতে, কিন্তু মিমের কান্নাকাটিতে হসপিটালে শেষ পর্যন্ত ওদের বিয়েটা হলো। কাজী সাহেব চলে যেতে মিমের আব্বু আম্মু বেশ কিছুক্ষণ ঈশানকে বোঝাতে লাগলো। তখন মিম হঠাৎ করে সবার সামনে ঈশানকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আব্বু আম্মু আর আমার শ্বশুর শাশুড়ি মা, আপনারা এখান থেকে জানতো আমি আপনাদের ছেলের সাথে থাকবো। আমাদের একটু একা থাকতে দিন প্লিজ, 3টা বছর পর আমরা এক হয়েছি, প্লিজ আমাদের একটু একা থাকতে দিন আম্মু। মিমের এরকম কথায় ঈশান আর মিমের আব্বু আম্মু হাসতে লাগলো। ওরা বেরিয়ে যেতেই মেহেদি বলতে লাগলো, সরি, দেখিস হসপিটালে আবার বাসরটা সেরে ফেলিস না। মেহেদির কথায় মিম যেন লজ্জায় পুরো রাঙা হয়ে গেল। ও ঈশানের বুকে মুখ লুকিয়ে ফেলল। এবার ঈশান ওকে 2 হাতে জড়িয়ে ধরে বলতে লাগলো, লজ্জা শরমে কি মাথা খেয়েছ? সবার সামনে কিসব বলছিলে? বাসাতে যাব একটু পর,
তখন তো আমার কাছে থাকতে পারতে। এমন একটা কাজের সবাই কি ভাবলো বলো তো? যারা ভালোবেসেছে কবেই তাদের শরম লজ্জা ছিল। তাছাড়া এখন তুমি আমার স্বামী, আমি তোমার কাছে থাকতেই পারি, এতে শরম লজ্জার কি আছে? আর কে কি ভাবলো সেটা জেনে আমি কি করব? আমি তোমায় ভালোবাসি ব্যাস। এখন আমি তোমার কাছ থেকে যা চাইবো তুমি তাই দেবে। মানে কি চাও তুমি এখন আবার? তুমি খুব ভালো করে জানো তোমার অত বড় চাপও আমার দেওয়ার সাধ্য নেই। আরে বুদ্ধু, আমি যেটা চাইবো সেটা সব স্ত্রী তার স্বামীর কাছ থেকেই চায়। আমি তোমার কাছ থেকে ভালোবাসা চাই, আদর চাই, বোঝো না তুমি? তোমার সাথে রোম্যান্স করতে চাই। সেই সুযোগটা দেবে না তুমি আমায়? প্লিজ ঈশান। এখানে এইভাবে আর তুমি না অসুস্থ, তাহলে এত শক্তি পাবে কি করে? সেটা তোমার ভাবতে হবে না। আর এখানে কেউ আসবে না। তুমি আমায় আমার কথা শুনবে কিনা বলো, নইলে কিন্তু আমি কান্না করে দিব বলে রাখলাম। তুমি কিন্তু সে আগের মতো পাগলে রয়ে গেছো। একদম যেটা বলো সেটা করেই ছাড়ো। তুমি আমার কথা শুনবে কিনা, নাকি আমায় কিছু করতে হবে বলো? ওকে ওকে করছি, কিন্তু বেশি গভীরে যাওয়া যাবে না। এটা কিন্তু হসপিটাল, সব একদম বাজে ভাববে আমাদের। কে কি ভাবলো সেটা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না। তুমি আগে আমার কথা শোনো, তারপর বাকিটা দেখা যাবে। এবার ঈশান মিমকে সারিয়ে নিয়ে ওর মুখের একপাশে হাত দিতেই মিম বুঝতে পারল ঈশান ওকে কিস করতে চাইছে। মিম একটা মুচকি হাসি দিয়ে ঈশানের ঠোঁটের সাথে ঠোঁট দুটো মিলিয়ে দিল। দুজন দুজনের সাথে বেশ সমান তালে রেসপন্স করতে লাগলো। একটা সময় ঈশান মিমকে ছাড়িয়ে নিয়ে বলতে লাগলো, হয়েছে এখন ছাড়ো। বাকিটা কে করবে? পাগলামি বেশ ভালো করতে শিখেছো। বললাম না এটা হসপিটাল, এখানে আর কিছু হবে না। তুমি করবে নাকি আমায় কান্না করতে হবে? ওকে বাবা করছে। এত পাগলামি কেন করো বলো তো? তুমি তো আমার পুরো লাইফটাকে একদম প্যারামে করে দিবে যা দেখছে। এই কি বলে তুমি? মিম রাগী চোখে ঈশানের দিকে তাকাতে ঈশান আর কোনো উপায় না পেয়ে মিমের ঘাড়ে গলায় নাকে আর মুখে কিস করতে লাগলো। মিম আবেশে চোখ জোড়া বন্ধ করে নিয়ে ঈশানের চুলগুলো আঁকড়ে ধরল। এরপর বাকিটা ইতিহাস, আর সেটা আজকে না হয় নাই বা জানলেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, অন্য কোনো দিন, অন্য কোনোভাবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।